অ্যালিশিয়া বোরেনসন ৩৩ বছর বয়সে তার স্বামীকে হত্যা করেছিল। তারা ৭ বছর ধরে বিবাহিত ছিল। তারা দুজনেই শিল্পী ছিল, অ্যালিশিয়া একজন চিত্রশিল্পী ছিল এবং গ্যাব্রিয়েল একজন সুখ্যাত ফ্যাশন ফটোগ্রাফার ছিল। তার একটি স্বাতন্ত্র্যসূচক ধারা ছিল, যেখানে তিনি আধা-ভুক্ত, আধা-নগ্ন মহিলাদের অদ্ভুত, অপমানজনক কোণ থেকে ফটোগ্রাফ তুলতেন। গ্যাব্রিয়েলের মৃত্যুর পর তার ফটোগ্রাফের মূল্য অত্যন্ত বৃদ্ধি পেয়েছে। আমি তার কাজকে মসৃণ এবং হাড়ির মতো মনে করি, সত্যি বলতে। এতে অ্যালিশিয়ার সেরা কাজের প্রতিরোধী গুণাবলী নেই। আমি শিল্প সম্পর্কে যথেষ্ট জানি না যে বলতে পারি অ্যালিশিয়া বোরেনসন একজন চিত্রশিল্পী হিসেবে সময়ের পরীক্ষায় টিকে থাকবে কিনা। তার প্রতিভা সর্বদা তার কুখ্যাতির দ্বারা প্রচ্ছন্ন থাকবে, তাই বিষয়টি নিরপেক্ষভাবে বলা কঠিন। এবং আপনি আমাকে পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ করতে পারেন। আমি যা দিতে পারি তা হল আমার মতামত, যা কিছু মূল্যের। এবং আমার কাছে অ্যালিশিয়া একজন ধরনের প্রতিভা ছিল। তার কারিগরি দক্ষতা ছাড়াও তার চিত্রগুলির একটি অপূর্ব ক্ষমতা ছিল আপনার মনোযোগ আকর্ষণ করার, প্রায় গলা চাপা দেবার মতো, এবং এটি একটি দৃঢ় কোষধ্রে ধরে রাখার। গ্যাব্রিয়েল বোরেনসন ৬ বছর আগে খুন হয়েছিল। তার বয়স ছিল ৪৪ বছর। তাকে ২৫ আগস্ট হত্যা করা হয়েছিল। এটি ছিল একটি অত্যন্ত গরম গ্রীষ্ম, আপনি মনে করতে পারেন, কিছু সর্বোচ্চ তাপমাত্রা যা কখনো রেকর্ড হয়েছিল। যেদিন সে মারা গিয়েছিল, এটি ছিল বছরের সবচেয়ে গরম দিন। তার জীবনের শেষ দিনে গ্যাব্রিয়েল খুব সকালে উঠে পড়ে একটি গাড়ি ৫টা ১৫ মিনিটে, ভোর ৫:১৫, তাকে উত্তর পশ্চিম লন্ডনের হামস্টেড হিথের প্রান্তে অবস্থিত বাড়ি থেকে তুলে নেয় এবং তাকে শরীরিচের একটি শুটে নিয়ে যায়। দিনটি সে ভোগ ম্যাগাজিনের জন্য একটি ছাদের উপরে মডেলদের ফটোগ্রাফ তুলতে ব্যয় করেছিল। অ্যালিশিয়ার গতিবিধি সম্পর্কে তেমন কিছু জানা যায় না। তার একটি আসন্ন প্রদর্শনী ছিল এবং সে তার কাজ নিয়ে পিছিয়ে ছিল। সম্ভবত সে দিনটি বাগানের শেষে গ্রীষ্মবাড়িতে ছবি আঁকায় কাটায়, যা সে সম্প্রতি একটি স্টুডিওতে রূপান্তরিত করেছিল। শেষ পর্যন্ত গ্যাব্রিয়েলের শ্যুট দেরি হচ্ছে এবং তাকে রাত ১১টায়, সকাল ১১টা PM, বাড়িতে নিয়ে যাওয়া হয়। অর্ধ ঘণ্টা পরে তাদের প্রতিবেশী বার্বি হেলম্যান বেশ কয়েকটি গুলি শুনতে পান। বার্বি পুলিশে ফোন করেন এবং একটি গাড়ি সকাল ১১:৩৫ PM এ হ্যাভারস্টক হিল থেকে বোরেনসনের বাড়িতে পাঠানো হয়। এটি প্রায় ৩ মিনিটের কম সময় নেয়। সামনের দরজা খোলা ছিল। বাড়িটি হতভাগ্য অন্ধকারে ঢাকা ছিল, কোনো লাইট সুইচ কাজ করছিল না। পুলিশ সদস্যরা করিডোর ধরে চলেছে এবং লিভিং রুমে গিয়েছে। তারা রুমে তাদের টর্চ শাইন করে, যেখানে মাঝে মাঝে আলোতেই কেবলমাত্র যা দেখা যায়। অ্যালিশিয়াকে চিমনির কাছে দাঁড়ানো অবস্থায় পাওয়া যায়। তার সাদা পোশাক দূরত্বে প্রায় ভূতের মতো প্রজ্জ্বলিত। অ্যালিশিয়া পুলিশের উপস্থিতির বিষয়ে অজ্ঞাত লাগছিল। সে স্থবির হয়েছিল, জমাট বাঁধা হাজার বছরের প্রতিমার মতো, একে ধরা যায় বরফের ভাস্কর্য। তার মুখে একটি অদ্ভুত, ভীতিকর ভাব ছিল, যেন সে কোনো অদৃশ্য আতঙ্কের সম্মুখীন হয়েছে। মেঝেতে একটি বন্দুক ছিল। এর পাশে, ছায়ার মধ্যে, গ্যাব্রিয়েল অসাম্প্রদায়িকভাবে বসেছিল, একটি চেয়ারের সাথে তার পায়ে এবং হাতে তার শিকল বাঁধা ছিল। প্রথমে পুলিশ সদস্যরা ভেবেছিল সে জীবিত। তার মাথা একটু একপাশে ঝুলে ছিল, যেন সে সংজ্ঞাহীন ছিল। তারপর আলো দেখার পর প্রকাশিত হল গ্যাব্রিয়েলের মুখে কয়েকবার গুলি করা হয়েছে। তার শোভন আকৃতি চিরতরে চলে গেছে, রেখে গেছে একটি পোড়া, কালো, রক্তমাখা দেখানো। তার পিছনের দেওয়ালে টুকরো টুকরো খুলি, মগজ, চুল এবং রক্ত ছিটানো ছিল। রক্ত সর্বত্র ছিল, দেয়ালে ছিটানো, মেঝেতে কালো রক্তধারা বইছিল, কাঠের মেঝের দানা ধরে। পুলিশ সদস্যরা ধরেছিল এটি গ্যাব্রিয়েলের রক্ত। কিন্তু এটি অনেক বেশি ছিল। এবং তারপর কিছু একটি আলোর ঝলকানিতে জ্বলজ্বল করছিল, অ্যালিশিয়ার পায়ের কাছে মেঝেতে একটি ছুরি ছিল। আরেকটি আলো দেখার পর, অ্যালিশিয়ার সাদা পোশাকে রক্তের ছিটে প্রকাশিত হল। এক অফিসার তার হাত ধরে আলোর দিকে তুলে আনলেন। তার কবজির শিরায় গভীর কাটা দাগ ছিল, তাজা কাটা, যা প্রবলভাবে রক্তপাত করছিল। অ্যালিশিয়া তার জীবন রক্ষার প্রচেষ্টাগুলো প্রতিরোধ করেছিল, তাকে সংযত করতে ৩ জন অফিসার লেগেছিল। তাকে কাছাকাছি রয়্যাল ফ্রি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, যা কয়েক মিনিটের দূরত্বেই ছিল। সেখানে যাওয়ার পথে সে অজ্ঞান হয়ে পড়ে। সে অনেক রক্ত হারিয়েছিল, কিন্তু সে বেঁচে গিয়েছিল। পরের দিন,
সে একটি ব্যক্তিগত কক্ষে বিছানায় ছিল। পুলিশ তার আইনজীবীর উপস্থিতিতে তাকে জিজ্ঞাসাবাদ করেছিল। অ্যালিসিয়া সারা সাক্ষাৎকার জুড়ে নীরব ছিল। তার ঠোঁট সাদা, রক্তবিহীন, তারা মাঝে মাঝে নড়াচড়া করছিল কিন্তু কোনো শব্দ বলে না, কোনো শব্দ তৈরি করে না। সে কোনো প্রশ্নের উত্তর দেয়নি। সে কথা বলতে পারেনি বা বলবে না। গ্যাব্রিয়েলের হত্যার অভিযোগ আনা হলে সে নীরব ছিল। তাকে গ্রেপ্তার করা হলে সে নীরব ছিল, তার দোষ স্বীকার করা বা অস্বীকার করা এমনকি সেদিনও সেগুলো সে করেনি। অ্যালিসিয়া আর কখনো কথা বলেনি। তার নিরন্তর নীরবতা এই গল্পকে সাধারণ গৃহকর্ম সংঘর্ষ থেকে কিছু বৃহত্তর কিছুতে রূপান্তর করেছে, একটি রহস্য, একটি ধাঁধা যা মাসব্যাপী হেডলাইন ধরেছে এবং জনসাধারণের হৃদয় জয় করেছে। অ্যালিসিয়া নীরব ছিল, কিন্তু সে একটি বিবৃতি দিয়েছে। একটি চিত্র। এটি শুরু হয়েছিল যখন তাকে হাসপাতালে থেকে ছেড়ে দেওয়া হয়েছিল এবং বিচার হওয়ার আগে বাড়িতে আটকানো হয়েছিল। আদালত কর্তৃক নিযুক্ত মনোরোগ নার্স অনুযায়ী, অ্যালিসিয়া প্রায় কিছুই খায়নি বা ঘুমায়নি, সে শুধু আঁকত। সাধারণত অ্যালিসিয়া একটি নতুন ছবি আঁকতে শুরু করার আগে সপ্তাহ থেকে মাসব্যাপী কাজ করত, অসংখ্য স্কেচ তৈরি করত, কম্পোজিশনটি সার্থকভাবে সাজাত এবং পুনরায় সাজাত, রং এবং ফর্ম নিয়ে পরীক্ষা করত, একটি দীর্ঘ তরঙ্গায়নের পর একটি দীর্ঘ প্রসব, প্রতিটি তুলি চালিয়ে ক্রমাগত প্রয়াস করে। কিন্তু এখন, সে তার সৃজনশীল প্রক্রিয়াটি নাটকীয়ভাবে পরিবর্তন করেছিল, তার স্বামীর মৃত্যুর কয়েকদিনের মধ্যেই এই চিত্রটি সম্পন্ন করেছিল। এবং বেশিরভাগ মানুষের কাছে, এটি তাকে নিন্দা করার জন্য যথেষ্ট ছিল। গ্যাব্রিয়েলের মৃত্যুর পরে এত তাড়াতাড়ি স্টুডিওতে ফেরা একটি অস্বাভাবিক সংবেদনশীলতা প্রকাশ করেছিল। একটি ঠান্ডা রক্তের হত্যাকারীর ভয়ানক অনুশোচনা। সম্ভবত। কিন্তু আসুন আমরা ভুলে না যাই যে যখন অ্যালিসিয়া বোরেনসন একজন হত্যাকারী হতে পারে, সে একজন শিল্পীও ছিল। এটি সম্পূর্ণ বোধগম্য, অন্তত আমার কাছে, যে সে তার তুলি এবং রঙগুলি তুলে নেবে এবং তার জটিল আবেগগুলো ক্যানভাসে প্রকাশ করবে। অবাক হওয়ার কিছু নেই যে, একবারের জন্য, চিত্রাঙ্কন তার কাছে এত সহজে এলো, শোককে যদি সহজ বলা যেতে পারে। চিত্রটি ছিল একটি আত্মপ্রতিকৃতি। সে ক্যানভাসের নিচের বাম কোণে এটি নামকরণ করেছিল, হালকা নীল গ্রিক অক্ষরে। একটি শব্দ, আলকেস্টিস।